সংসদ নির্বাচনকে ঘিরে আমাদের যে ইস্তেহার, আমাদের যে প্রতিশ্রুতি, সেটি আমরা ঘোষণা করছি। আমরা ইতিমধ্যে আমাদের ইস্তেহারের উল্লেখযোগ্য কিছু বিষয় আমরা বিস্তারিত তুলে ধরেছি। এখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি, ইস্তেহার বিষয়ক উপকমিটি, তারা এটার কিছু কাজ করেছে এবং আরো অনেকেই এই ইস্তেহার প্রণয়নের পিছনে রয়েছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সামগ্রিকভাবে আমি ইস্তেহার বিষয়ে কথা যাওয়ার আগে কিছু পয়েন্টে কথা বলতে চাই। একটা বিষয় হচ্ছে যে এটা এনসিপির জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত, যখন আমরা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতির মধ্য দিয়ে আমরা 2024 পরবর্তী সময়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি এবং সেই দল একটি জোট প্রক্রিয়ার মধ্য দিয়ে ইলেকশনে অংশগ্রহণ করছে। এখানে কতগুলো বিষয় আসছে যে পুরো এনসিপির জার্নির সাথে রিলেটেড। আমরা যখন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি আমরা শুরু করি, আমরা কতগুলো প্রতিশ্রুতি আমাদের ঘোষণাপত্র দিয়ে আমরা শুরু করেছিলাম এবং এনসিপিরও আগে আমাদের রুট যদি আমরা বলি, আমাদের রুটটা হচ্ছে গণ অভ্যুত্থান। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দলের নেতৃত্ব তৈরি হয়েছে, আমাদের যে চিন্তা বা আদর্শের জায়গাটা সেটাও তৈরি হয়েছে, সেটাও গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কিত। আমরা 3রা আগস্ট শহীদ মিনারে আমরা স্পষ্টত কয়েকটি কথা বলেছিলাম যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, অর্থাৎ আমরা একটা ফ্যাসিবাদী যে সিস্টেম আমাদের গত 16 বছরে তৈরি হয়েছে, আরো বৃহৎভাবে বললে গত 50 বছরে স্বাধীনতার পর থেকেই যে ব্যবস্থা তৈরি হয়েছে এবং যেটার কারণে আমরা প্রকৃত গণতন্ত্রে কখনো পৌঁছাতে পারিনি এবং শেখ হাসিনার সময় বা বিগত একটা চূড়ান্ত পর্যায়ে সেটা গিয়েছিল মানুষের উপরে ব্যাপক দমন, পীড়ন, নির্যাতন, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং আমাদের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল। এবং জুলাইয়ের পরিস্থিতিতে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে সেই ফ্যাসিবাদী আমরা বলেছিলাম সেই ব্যবস্থার বিরুদ্ধেই আমরা দাঁড়িয়েছিলাম এবং এই ব্যবস্থাকে বিলোপ করে একটা নতুন বন্দোবস্ত করতে হবে, যে বন্দোবস্তটা বাংলাদেশের স্বৈরতান্ত্রিক পুনরাবৃত্তি রোধ করবে, একটা গণতন্ত্র নিশ্চিত করবে, অর্থনৈতিক বৈষম্য দূর করবে, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদের জন্য নিশ্চিত করবে, আমাদের ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য সেগুলোকে রক্ষা করে আমরা জাতীয় মর্যাদা নিয়ে বিশ্বের মুখে দাঁড়াতে পারবো। এটা ছিল আমাদের প্রাথমিক আকাঙ্ক্ষা। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার এবং গত 1.5 বছরের অনেক ঘাত প্রতিঘাত আমরা আজকে পরিস্থিতিতে আছি অংশগ্রহণ করব। তো প্রথমে যে একটা বিষয় আছে যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা কি আছে কি নাই, এবং বিশেষত আমরা জোর করার ফলে এই প্রশ্নটা অনেকবার এসেছে, অনেক পক্ষে বিপক্ষে সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। আমরা আমাদের যে নতুন বন্দোবস্তের যে লড়াই বা যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা এখনো সেই দাবি দিয়ে আছি। আমরা অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল যে সাংবিধানিক পরিবর্তন, আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে একটা সংস্কারে এসে এটার মধ্যস্থতা হয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, সেখানেও আমরা আমাদের পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি না। নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা সেটা আমরা এখন একটা দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি, একটা দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে। আমরা অনেক অপরচুনিটি মিস করেছি, কিন্তু এই সময় আমাদের অনেক সম্ভাবনা এবং আমাদের অনেক কিছু অর্জন হয়েছে, ফলে অনেকগুলো প্রতিশ্রুতি আমরা পেয়েছি যেটা নির্বাচনে গণভোটের মাধ্যমে দিয়ে বাস্তবায়িত হবে এবং আমরা নতুন বন্দোবস্তের সেই লড়াই থেকে যাব। দ্বিতীয়ত, এই জোট প্রক্রিয়া অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আমাদের এই যে লক্ষ্য নতুন বন্দোবস্তের, দলের সাথে জোট করার ফলে লক্ষ্য থেকে আমরা কি সরে, আমরা বলে এটা স্পষ্ট করেছি যে আমাদের যে জোটটা, সেই জোটটা ন্যূনতম কিছু রাজনৈতিক জায়গায় ঐক্যমত্য রয়েছে এবং মূলত এটা নির্বাচনী একটা জোট। এই জোটের নামও 11 দলীয় নির্বাচনী ঐক্য এবং আমাদের চেষ্টা থাকবে এই জোটের মধ্য দিয়ে আমাদের যে সংস্কারের যে দাবি আমরা সেটাকে বাস্তবায়ন করবো এবং আমাদের
প্রায়োরিটিটাই আমরা বাস্তবায়নের চেষ্টা করব। ফলে এই কারণে আমরা কিন্তু আমাদের ইশতেহারটা আলাদা আমরা দিচ্ছি, এনসিপির পক্ষ থেকে একটা আলাদা ইশতেহার, জামাত ইসলাম তাদের একটা ইশতেহার দিয়েছে, এবং আমাদের এই ইশতেহারটা আমাদের জন্য যেরকম জোটের জন্য, আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য, আমরা যদি এই 11 দলীয় জোট সরকার গঠন করে, আজকে আমরা যে বিষয়গুলো বলতেছি সেই বিষয়গুলো হচ্ছে গভর্নমেন্টের ভিতরে আমাদের যে অংশীদারিত্ব থাকবে সেটাতে আমাদের প্রায়োরিটি লিস্ট থাকবে, আমরা সেগুলো সেই সরকারের ভিতর থেকে বাস্তবায়নের চেষ্টা চালাবো। যেরকমটা আমরা অন্তর্বর্তী সরকারের ভিতরে ছিলাম, আমরা অনেক কিছু চেষ্টা চালিয়েছি, অনেক কিছু অর্জন করেছি, অনেক কিছু হয়তো ব্যর্থ হয়েছি। আমাদের আজকের যে ইশতেহারটাকে আমরা 12টা বিষয়ের মধ্যে ভাগ করেছি, কিন্তু আমরা সামগ্রিক পুরো আলোচনা থেকে 36টা বিষয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা আমাদের প্রায়োরিটি লিস্ট। এখানে হয়তো সব বিষয়, সব সেক্টর হয়তো কভার হয় নাই, কিন্তু এটা আমাদের হচ্ছে প্রায়োরিটি লিস্ট, যেটা গভর্নমেন্টের অংশীদার হলে আমরা এটাকে বাস্তবায়ন করবো। বলছি কারণ আমরা গভর্নমেন্টের অংশীদার হবো, কারণ এটা আমরা একটা জোট প্রক্রিয়া আছি, এবং এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না, বরং আমরা একটা সমন্বিত জায়গায় সে কাজ করব, এবং আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি, সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকবো। ফলে এ কারণে এনসিপি তাদের নিজস্ব ইশতেহার দিচ্ছে, যেটা সে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর থাকবে, এবং আমাদের এই ইশতেহারটাও বিচ্ছিন্নভাবে আজকে আসে নাই। আমাদের আমি 3রা আগস্টের কথা বললাম, এরপরে দল গঠনের প্রক্রিয়াতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই পদযাত্রা, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা সারা দেশের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, আমরা বিভিন্ন সেমিনার করেছি, বিভিন্ন এক্সপার্ট তাদের মতামত নিয়েছি। আমরা পার্টি গঠনের সময় একটা সার্ভে করেছিলাম যে ওই সময় মানুষ আসলে কি চায় তরুণদের কাছ থেকে। এই সামগ্রিক মতামতের ভিত্তিতে এই ইশতেহার, এই ইশতেহারের নাম আমরা দিয়েছি তারুণ্য ও মর্যাদা। গোটা ইশতেহারের মধ্যে, ম্যানিফেস্টোর মধ্যে 2 things are important: youth and dignity। আমরা তরুণদের দল বা আমাদের দলের বেশিরভাগ নেতৃত্ব তরুণদেরকে আমরা তারুণ্যকে প্রধান রাখতেছি না, কারণ আমরা মনে করতেছি আফটার জুলাই বাংলাদেশে এই তরুণ সমাজকে, তরুণদেরকে, এনার্জিকে আমরা কিভাবে সুগঠিত করব, তাদেরকে কিভাবে কাজে লাগাবো রাষ্ট্রের এবং সমাজের, এটাই আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ এবং প্রধান সম্ভাবনারও জায়গা। কারণ আমাদের এই সময় যত সংখ্যক তরুণ আছে তাদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে দেশপ্রেম তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এবং তরুণদের যে সংকট, বিশেষত কর্মসংস্থান, তাদের লাইফস্টাইল, জীবন এবং জীবিকার যে সংকট, সেটাকে অ্যাড্রেস করে আমরা কিভাবে একটা ইয়ং জেনারেশন আমরা তৈরি করতে পারি। আমাদের যে দেশের 60s জেনারেশন যারা, তারা একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম করেছে এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে একটা বড় সময় পর্যন্ত। এরপরে আমাদের 90s জেনারেশন এসেছে, তারা একটা গণঅভ্যুত্থান তারাও করেছে, সেইখানেও অনেক সফলতা ব্যর্থতা আছে, এবং আফটার দেন 24-24-এর গণঅভ্যুত্থান, 24-এর প্রজন্ম একটা নতুন প্রজন্ম আকারে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। মানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জায়গায় আমরা এই প্রজন্মকে কিভাবে কাজে লাগাবো, এই কারণে তারুণ্য আমাদের অন্যতম প্রধান এজেন্ডা।